আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্রিসের ভিজিট ভিসার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। আমি এখন আছি গ্রিস সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনি কিভাবে আসবেন? আপনি জাস্ট গুগলে যাবেন এবং লিখবেন গ্রিস ভিজিট ভিসা অ্যাপ্লাই অনলাইন। এটা লিখে এন্টার প্রেস করবেন। দেন আপনি এই যে উপরের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা হচ্ছে গ্রিস সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, তা অ্যাপ্লাই করার জন্য অনেকগুলো অপশন রয়েছে, বাট আমরা একদম শর্টকাট এই যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে যাওয়ার পরে আমাদেরকে এই এন্টারফেসে নিয়ে আসবে। আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে এখানে একটা ইউজার নেম দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম আবার এখানে লিখিয়ে দিব। আমরা ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব এবং একটা ভ্যালিড ইমেল আইডি দিব। এখানে বাংলাদেশটা অটোমেটেড দেওয়া থাকবে। ফোন নাম্বার, এক্ষেত্রে আমরা এখানে ফোন নাম্বারটা লিখিয়ে দেব। দেন ব্যাক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এটা আমরা ঢাকা দিব। এরপর এখানে রোবটে আই এম নট এ রোবট এখানে একটা চেক মার্ক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এরপর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেইলে ঠিক এই রকম একটা মেইল কপি আসবে। আমরা এই লিঙ্কে চলে যাব। আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে, সো আমরা এখন লগইন অপশানে ক্লিক করব। আমরা যে ইউজার নেম বা ইমেল ইউজ করেছি আমরা সেটা এখানে লিখব এবং পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সাইন ইন অপশানে ক্লিক করব। সরি, এখানে আমাদেরকে আই এম নট এ রোবট এখানে চেকমার্ক করতে হবে, তারপর সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। এরপর আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এবং বাম পাশে সার্ভিসের হেডগুলো রয়েছে। যেহেতু আমরা অ্যাপ্লিকেশানটা করব, সো নিউ অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব। অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করার জন্য বাম পাশে এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, অনেকগুলো ধাপে ধাপে আমাদেরকে ইনফরমেশান শেয়ার করতে হবে। দেন ফাইনালি আমরা সাবমিট অপশনে ক্লিক করব। ওকে, প্রথমে রয়েছে পার্সোনাল, এখানে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অটোমেটেড দেওয়া থাকবে। সো পাসপোর্টের তথ্য অনুসারে আমরা সারনেমটা এখানে লিখে দেব। দেন যদি আপনার জন্মগতভাবে কোনো সারনেম থেকে থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন। এখানে অবশ্যই এটা লিখতে হবে কারণ এখানে একটা স্টার মার্ক দেওয়া রয়েছে। সো এখানে আমার যদি সারনেমটা আমি লিখি, দেন এখানেও আমি সারনেমটা দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নেম, সারনেম মানে হচ্ছে যে লাস্ট নেম। দেন ডেট অফ বার্থটা এখান থেকে লিখে দেব। প্লেস অফ বার্থ আপনার পাসপোর্টে দেওয়া রয়েছে প্লেস অফ বার্থটা। দেন কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ অটোমেটেড দেওয়া থাকবে। কারেন্ট ন্যাশনালিটি বর্তমানে আপনি কোন দেশের নাগরিক। যদি একাধিক দেশের নাগরিক হয়ে থাকেন, অনেকের ডুয়েল নাগরিকত্ব থাকে, সেক্ষেত্রে আপনি এটা ফিল আপ করতে পারেন। দেন ন্যাশনালিটি অ্যাট বার্থ বাংলাদেশ। এরপর ইইউ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ সেনজেন এরিয়াতে ইউরোপিয়ান ইউনিয়নের আপনার কোনো ফ্যামিলি মেম্বার রয়েছে কি না। যদি থাকে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিবেন। জেন্ডারটা আমরা দিয়ে দেব। দেন সিভিল স্ট্যাটাস মানে আপনার বৈবাহিক অবস্থা, ম্যারিড বা সেপারেটেড, সিঙ্গেল, যেটা আপনি সেটা দিতে পারেন। এই অপশানটা লেখার পরে দেখুন আমরা এই ধাপটি যে আমাদের কমপ্লিট কীভাবে বুঝবো, এখানে কি দেখতে পাচ্ছি 9, আর এখানে দেখবেন 1 to 9। সো আমাদের এই স্টেপটা শেষ। এখন আমরা লিগ্যাল গার্ডিয়ান এই অপশানে ক্লিক করব। এক্ষেত্রে আমাদের এই স্টেপটা কমপ্লিট করার প্রয়োজন হচ্ছে না। সো আমরা আইডি অ্যান্ড ট্রাভেল ডকুমেন্ট এখানে ক্লিক করব। ওকে, তো এখানে বলেছে 11 থেকে 16 পয়েন্ট। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এই ক্ষেত্রে আমরা অর্ডিনারিটা ইউজ করব, অথবা অনেকের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে, গ্রুপ পাসপোর্ট বা আরও অন্যান্য থাকতে পারে, অফিসিয়াল থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট সাধারণটাই দিয়ে দেব। এরপর ইস্যুইং কান্ট্রি, অর্থাৎ পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে, বাংলাদেশ। দেন নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ আমাদের পাসপোর্টের নাম্বারটা লিখে দেব। পাসপোর্টের নাম্বারটা সেকেন্ড টাইম আবারও আমরা এক্ষেত্রে লিখে দেব। ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে এবং ভ্যালিড আনটিল কত তারিখে এক্সপায়ার হয়ে যাবে সেই তথ্যটা পাসপোর্টের মধ্যে দেওয়া রয়েছে। ইস্যু বাই বাংলাদেশ, এটা অটোমেটেড দেওয়া থাকবে। দেন আমাদের 16 পর্যন্ত যে পয়েন্টগুলো রয়েছে এগুলো ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা যাব ইইউ ফ্যামিলি মেম্বার।
যেহেতু আমরা 1 নাম্বার পয়েন্টে বলেছি যে আমাদের ইউ কোনো মেম্বার নেই, ফ্যামিলি মেম্বার নেই, যদি আমরা এই ক্ষেত্রে ইয়েস দিই তাহলে কি হবে, এই ক্ষেত্রে আমরা যখন আসবো ইউ ফ্যামিলি মেম্বার 17 থেকে 18 পয়েন্ট, তখন কিন্তু আমাদের মেম্বারের ডাটাগুলো ফিল আপ করতে হবে। যেমন এখানে বলেছে পার্সোনাল ডাটা অফ ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান ইউ ইইএ অর সিএইচ সিটিজেন। এই এরিয়াগুলোর মধ্যে যদি আপনার কোনো রিলেটিভ থেকে থাকে ফ্যামিলি মেম্বার, তাহলে আপনার ওই ফ্যামিলি মেম্বার সারনেম, নেম, ন্যাশনালিটি, দেন ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, আপনার ফ্যামিলির সাথে তাদের সম্পর্ক কী, যে আছে সে হয়তো আপনার সন্তান বা আপনার স্পাউস, হাজব্যান্ড, ওয়াইফ, সো যা হয় আপনি সেটা এক্ষেত্রে দিয়ে দিবেন। তো এক্ষেত্রে আমি নো দিচ্ছি প্রথম অপশনটা। এরপর আমরা যাব রেসিডেন্স, 19 এবং 20 দুইটা পয়েন্ট। সো প্রথমে রয়েছে কান্ট্রি, অটোমেটেড দেওয়া থাকবে বাংলাদেশ। সিটি, আপনি সিটিটা এক্ষেত্রে লিখে দিবেন। অ্যাড্রেস, অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি স্টেট নাম্বার, হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার এগুলো ইউজ করবেন, লোকাল এরিয়ার নাম্বারগুলো ইউজ করবেন। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র টাকা দিচ্ছি। পোস্টাল কোডটা দিয়ে দিবেন। ইমেল আইডি, আপনার একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন। ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এক্ষেত্রে শেয়ার করে দিবেন। চাইলে একাধিক ফোন নাম্বারও আপনি ইউজ করতে পারেন। দেন এরপর বলেছে অ্যাড্রেস ফর কুরিয়ার ডেলিভারি, অর্থাৎ আপনার কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। আমরা যে উপরে যে অ্যাড্রেসটা দিয়েছি এটা হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেস। সো আমরা এক্ষেত্রে যদি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো যদি এক হয়, সেক্ষেত্রে আমি ইয়েস দেব। আর যদি না হয় তাহলে নো দিব। নো দিয়ে আমার বর্তমান ঠিকানাটা এক্ষেত্রে দিয়ে দেব। সো এক্ষেত্রে আমি ইয়েস দিচ্ছি। রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি। আচ্ছা, এই বিষয়টা কি বলেছে, ধরুন আপনি একজন বাংলাদেশি, আপনি বাংলাদেশে থাকেন, তখন কি করবেন, আপনি এক্ষেত্রে ইয়েস দিবেন, আপনি নো দিবেন। আপনি বাংলাদেশে রয়েছেন, আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়াতে থাকেন, সেক্ষেত্রে কী করবেন, ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনি মালয়েশিয়া কি পারমিট নিয়ে আসেন, সো পারমিট নাম্বারটা দিবেন। এক্ষেত্রে আপনি পারমিট, যেমন আপনি স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, কোন পারমিটে রয়েছেন সেইটা লিখে দিবেন এবং পারমিট নাম্বারটা নিচে লিখে দিবেন। পারমিটের কতদিন মেয়াদ রয়েছে বা কত তারিখে এক্সপায়ার হয়ে যাবে সে তারিখটা এখানে লিখে দিতে হবে। সো এক্ষেত্রে আমি নো দিব। দেন আমাদের এই স্টেপের ইনফরমেশনগুলো ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। অকুপেশন অর স্কুল, 21 এবং 22 দুইটা পয়েন্ট। এরপর আমাদেরকে কারেন্ট অকুপেশনটা দিতে হবে। এখানে অনেকগুলো পেশার নাম রয়েছে, যদি না মিলে তখন সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন বা নো অকুপেশন দিতে পারেন, অথবা আপনি আদার্স দিতে পারেন। তো এক্ষেত্রে আমি নট অ্যাপ্লিকেবল, আমি কোনো রকম অকুপেশনের নাম দিব না। এমপ্লয়ার বা স্কুল, আচ্ছা এক্ষেত্রে যদি আপনি জব করেন তাহলে আপনার কোম্পানির নাম দিবেন, যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের নাম দিবেন, যদি আপনি পড়াশোনা করেন এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন। ঠিক সেম আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং পোস্টাল কোড দিবেন, সিটি লোকেশনটা দিবেন, স্কুলটা বা বিজনেস বা জব কোন কান্ট্রিতে তা দিবেন এবং সংশ্লিষ্ট মোবাইল নাম্বারটা শেয়ার করবেন। এরপর ট্রাভেল ইনফরমেশন, ট্রাভেল পারপাস, আচ্ছা আমরা কোন পারপাসে যাব, এখানে অনেকগুলো পারপাস দেওয়া রয়েছে, আপনি যদি একটু চেক আউট করেন অনেকগুলো রয়েছে। সো আমরা একদম সিম্পল যেটা ট্যুরিজম এটাই দিয়ে দিব। আদার পারপাস, আচ্ছা আপনার অন্য কোনো পারপাস আছে কিনা সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এটা আমি মনে করি প্রয়োজন নেই, যেহেতু আমরা ট্যুরিজমের জন্য বা ভিজিট বিষয়ের জন্য আবেদন করব, সো ট্যুরিজম ইজ বেস্ট। এডিশনাল ইনফরমেশন অন দ্য পারপাস অফ স্টে, আচ্ছা এক্ষেত্রে আপনি এক সেন্টেন্সে আপনার ট্যুরিজমের বিষয়টা লিখতে পারেন, একদম জাস্ট এক সেন্টেন্সের মধ্যে, যে আপনি ভিজিট করতে যাবেন সেলফ ফান্ডে বা 10 দিনের জন্য আপনি প্ল্যান করতেছেন গ্রিসে যাবেন ঘোরার জন্য, এটাকে আপনি জাস্ট সামারি করে এক লাইনে লিখে দিবেন। এরপর মেম্বার স্টেট অফ ডেস্টিনেশন, এক্ষেত্রে গ্রিস দেওয়া থাকবে এবং নিচে বলেছে মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, আপনি প্রথমে কোন দেশে এন্ট্রি করবেন। সেনজেন এরিয়া কিন্তু অনেকগুলো দেশ রয়েছে, সো আপনি চাইলে এখানে কিন্তু ইতালিও দিতে পারেন, সুইজারল্যান্ডও দিতে পারেন, ফ্রান্স, জার্মানিও দিতে পারেন, তবে আমি মনে করি এক্ষেত্রে গ্রিস থাকাটাই বেটার। নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এক্ষেত্রে সিঙ্গেল না দিয়ে আমরা 20 বা মাল্টিপল এন্ট্রিটা দিব। দেন বলেছে আমরা কত তারিখে সেনজেন এরিয়াতে যাব, অর্থাৎ গ্রিসে ভিসা পাওয়া মানে তো সেনজেন এরিয়াতে যাওয়া। সো আমরা সেনজেন এরিয়াতে কত তারিখে যাব এখান থেকে তারিখটা উল্লেখ করে দিব।
দেন বলেছে আমরা কবে ডিপারচার করব, কত তারিখে আমরা ডিপারচার করব তা এখান থেকে উল্লেখ করে দেব। ডিপারচার ডেট দেওয়ার পরে অটোমেটেড আমাদের টোটাল ড্রেসটা চলে আসবে, আমরা কত দিনের জন্য ভিজিটে যেতে চাচ্ছি। ওকে, এরপরে আমরা চলে যাব প্রিভিয়াস ভিসা অ্যান্ড পারমিট। এখানে বলেছে ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ সেনজেন ভিসা। পূর্বে আপনি কখনো কোনো সেনজেন কান্ট্রির জন্য ভিসার আবেদন করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এমন হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে কত তারিখে কালেকশন করেছে এবং আপনি কোনো ভিসা পেয়েছেন কিনা এটা আপনি এক্ষেত্রে দিয়ে দিতে হবে। কোন কান্ট্রিটা আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ভিসা নাম্বারটা দিয়ে দেবেন। দেন এক্ষেত্রে আমরা প্রথম যেহেতু অ্যাপ্লিকেশন, সো এটা আমরা নো দিব। এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হোয়ার অ্যাপ্লিকেবল। আচ্ছা, এক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে নো দিব, কারণ এই গ্রিসে যাওয়ার জন্য এটা হচ্ছে যে অন অ্যারাইভাল ভিসা বা ভিসা এক্সামটেড কান্ট্রিগুলোর জন্য, যে আসলে গ্রিসে যাওয়ার জন্য আমার কোনো ভিসা প্রয়োজন নেই, আমি কি এইরকম কিনা। বাংলাদেশ কিন্তু এইরকম না, বাংলাদেশিরা গ্রিসে যাওয়ার জন্য অবশ্যই ভিসা লাগবে। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে নো দিব। দেন হোস্টিংয়ের বিষয়টা চলে যাব। আচ্ছা, হোস্টিংটা হচ্ছে কি অ্যাকোমোডেশনের বিষয়টা। সো এই ক্ষেত্রে আমরা কেউ যদি আমাদেরকে ইনভাইট করে বা ইনভিটেশন দেয় বা যদি কোনো কোম্পানি যদি আমাদেরকে ইনভিটেশন করে সেক্ষেত্রে আমরা এই ডাটাগুলো শেয়ার করে দিব। আচ্ছা, ইনভাইটিং পার্সনের সারনেম দিব, ফার্স্ট নেম দিব এবং ন্যাশনালিটিটা দিয়ে দিব। আর যদি কোনো কোম্পানি করে তখন সেক্ষেত্রে আমরা কোম্পানির নামটা দিব, কোম্পানি কোন দেশের এবং তার অ্যাড্রেসটা কি, সিটিটা কি, পোস্টাল কোড কি, এই ইনফরমেশানগুলো ফিল আপ করবো। দেন অ্যাকোমোডেশন এসে ধরুন উপরে যে হোস্টিংটা অর্থাৎ কোনো কোম্পানি আমাকে ইনভাইট করেনি, সো সেক্ষেত্রে আমরা কি করব, হোটেল বুকিং শেয়ার করব। সো আমরা হোটেলের নামটা দিব, হোটেলের অ্যাড্রেসটা দিব, সিটি দিব, পোস্টাল কোড দিব, হোটেলের ইমেল আইডি দিয়ে দিব এবং ফোন নাম্বারটা শেয়ার করব। এরপর আমরা চলে যাব কস্ট অফ ট্রাভেলিং। কস্ট অফ ট্রাভেলিং অর্থাৎ আমি যে ভিজিটে যাব এই খরচটা কে বিয়ার করবে, আমি নিজে করব নাকি কোনো স্পন্সর পার্সন করবে বা অন্য কেউ করবে। এক্ষেত্রে যদি আপনি স্পন্সর থাকে তো ওয়েল, আদারওয়াইজ আমি অ্যাপ্লিকেন্ট নিজেই সকল খরচ বিয়ার করতে হয়। এক্ষেত্রে আপনি কি ধরনের সাপোর্ট নিয়ে যাবেন, যেমন আপনি ক্যাশ টাকা নিয়ে যেতে পারেন, আপনি ক্রেডিট কার্ড বা আপনার এখানে প্রিপেড অ্যাকোমোডেশন যা যা থাকে আপনি সেগুলো এখানে সিলেক্ট করবেন। দেন এখানে আমরা চলে যাব পার্সন ফিলিং, অর্থাৎ এটাকে রিপ্রেজেন্টেটিভও বলা হয়। অ্যাপ্লিকেন্ট নিজে কি এই অ্যাপ্লিকেশনটা করতেছে নাকি অন্য কেউ করতেছে। ধরুন আপনার ভাইয়ের অ্যাপ্লিকেশনটা আপনি করে দিচ্ছেন, এক্ষেত্রে আপনি চাইলে আপনার ফার্স্ট নেম, সারনেম, অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বারটা শেয়ার করতে পারেন। তবে আমি মনে করি এক্ষেত্রে এটা ফিল আপ করার প্রয়োজন নেই, অ্যাপ্লিকেন্ট নিজেই নিজের অ্যাপ্লিকেশনটা করতেছে এটা দেখানোটাই বেস্ট। দেন মেডিকেল ইন্স্যুরেন্সের বিষয়টা চলে আসবে। এক্ষেত্রে আমরা মেডিকেল ইন্স্যুরেন্সটা কনফার্ম করেছি কিনা, মিনিমাম 30,000 ইউরো কাভারেজ করে এমন ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। এক্ষেত্রে আমরা ইয়েস অপশন দিব। এভাবে আমরা আমাদের প্রত্যেকটা স্টেপগুলো ফিল আপ করবো। ফিল আপ করার পরে আমরা কি করব, চেক ফর এরর্স এখানে ক্লিক করব। এর ফলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনের কোথায় কোথায় প্রবলেম রয়েছে এবং ফিল আউটটা ঠিকমতো হয়নি। সো আমি ওই অপশনগুলোতে চলে যাব এবং কোথায় কোথায় প্রবলেম সেটা কিন্তু ইন্ডিকেট করবে। আমি কিন্তু এই ইন্ডিকেট ডাটাগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আমরা যদি আবারও চেক ফর ইরোজে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো দ্য অ্যাপ্লিকেশন ইজ ভ্যালিড। সো এখানে একটা নোটিফিকেশান চলে আসবে, এরপরে আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলতে পারবো।